কোনো ফেয়ার গেমের ব্যাপার থাকে না, তেমনি পাওয়ার গেমে কোনো ফেয়ার খেলা থাকে না। এটা একটা পাওয়ার গেম। আমরা যদি এই পাওয়ার গেমে বিএনপি উইন করছে, জামাত উইন করছে, জামাত অনেক সিট পাচ্ছে এবং এনসিপি জন্ম নিয়ে এই রাজনৈতিক দল, একটা এনসিপি যারা জিতানো, আমার কাছে মনে হচ্ছে এনসিপির প্রার্থীগুলোকে জিতাই দেওয়া হচ্ছে। এটা আমার কাছে মানে চারজন মানে আর কি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হলো যে এটা আমার কাছে মানে মানে আমার হিসাবে মানে ভাই বলেছে যে জামাত অনেক বিএনপির ব্যর্থতার কারণে জামাতের আজকের এই যে ভোটের মাঠে এগিয়ে আসা। আসলে আমরা যদি আরেকটু গভীরে যদি চিন্তা করতে পারি যে আমরা যদি মনে করি যে বিএনপি বা জামাত ইসলাম বা এই যারা ভোট করছে এরা তো সবাই ইউনূস সরকারের সাথে থেকেই ভোটটা করছে। আর আমার যেখানে দ্বিমত ছিল যে বাংলাদেশের সংবিধান, যে সংবিধানে মানে আমরা সংবিধানকে কোরআন শরীফ ভাববো না, আবার বাংলাদেশ সংবিধানকে আমরা অস্বীকার করব না। প্রথমত এর আমাদের ভিত্তি। এই ভিত্তির উপরে দাঁড়ায়ে আমরা দেখি না এরকম জাতীয় সরকার যেটা সংবিধানে আছে। আইনজ্ঞরা বলছেন, বিশেষজ্ঞরা বলেছেন, বারবার বলেছেন যে এই প্রক্রিয়ায় ভোট মানে এটা কেমন ভাবে ভোট হবে বা বৈধ হবে। হ্যাঁ, ভোট জনগণ দিয়েছে, জনগণ তাদের প্রার্থীকে নির্বাচিত কতটুকু করতে পেরেছে সেটা আমরা আরো পরে দেখব। তবে আমি যদি একটু পিছনে যাই তাহলে আমার কিছু কথা পরিষ্কার হয়ে যাবে মানুষের কাছে। ২০০৮ সালের পূর্বে যখন ৮ সালে যখন ভোট হলো তখন আমরা দেখলাম যে বিএনপির প্রার্থীদের বাড়িতে, চেয়ারম্যানের বাড়িতে বিভিন্ন টিন, গম এগুলা উদ্ধার করা হচ্ছে। এটা একটা ডিজাইন। তখন সেই ডিজাইনে যদি আমরা ধরি তখন 111 সরকার ভিতর দিয়ে সেইটা একটি সরকার প্রতিষ্ঠা হয়ে গেল এবং বিএনপি নির্বাচনে হেরে গেল। নির্বাচনে হেরে গেল, এটা একটা রাস্তা। আরেকটা রাস্তা হলো যে আমরা এবার এসে দেখলাম অনেকদিন পরে আবার একটি ভোট হলো। সেই ভোটটায় আমরা দেখলাম যে ভোটের আগে রাত্রে থেকেই এক ধরনের গেমবাজি হচ্ছে। কেমন সেটা? যে টাকা ধরাধরি, টাকা পাকড় করা, এটা হলো এবারকার মূল ইস্যু সামনে এসছে। এবং দেখা গেল কি কেন্দ্রেও জাল সিল মিল নিয়ে ব্যালট পেপার নিয়ে আপনার হয়েছে কিন্তু এরকম না হয়েছে। এগুলা নির্বাচনের সময় হয় বলে। ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন হয়নি এ ব্যাপারে মানে শতভাগ তো বলা ঠিক হবে না, অন্যায় হবে যে শতভাগ ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট হয়েছে। ভোটের পূর্বে ভাই একটা যে কথা বলেছে, জায়নামাজই আমার পবিত্র না, আমি কিভাবে নামাজ আদায় করে আমার নামাজটা কবুল করা আল্লাহর কাছ থেকে। এটা একটা খেলা বাংলাদেশে এখন আন্তর্জাতিক যে শক্তি রাষ্ট্র ক্ষমতার আনাচে কানাচে ঢুকে আছে বা নিয়ন্ত্রণ করছে, সেটা তাদের ডিজাইনে মানে কি আছে। আমরা হানা ভোট, আমরা বুঝছি যে হানা ভোট পাবলিকে, আমাকে অনেকেই ফোন দিয়ে বলেছে আজকে যে তারা হাতে ভোট দেয়নি, ভোট দেয়নি। তো বিশাল অংশ ভোট দেয়নি বিএনপি। আমার জেলা বাড়ি মেহেরপুর, গাংনী, আমি তারপরে মতলব বিভিন্ন জায়গাতে, আমি চট্টগ্রাম বিভিন্ন জায়গায় কথা বলেছি সবার সাথে। আমি চেষ্টা করেছি খবর নেওয়ার এবং বিভিন্ন কিছু ফুটেজ আমি ছেড়েছি যে এরকম অনেকে ভোট দিতে পারেনি, সেই পূর্বের ট্রেডিশন এবং ভোটের পার্সেন্টেজ 30%। আমার যেটা অনেকের ধারণা যে 40% হতে পারে, আমার ধারণা এটা 35%-এর উপরে হওয়ার সুযোগ নাই। যদি ক্যালকুলেশন করে আমরা ভোট দেখি, যদি মানে আওয়ামী লীগের থেকে যদি 60% যদি ভোটার উপস্থিতি আমরা দেখাতে পারি, যেহেতু একটা বৃহৎ রাজনৈতিক দল এবং বৃহৎ শক্তি, সেখানে জামাত মানে এই গ্রুপটা মানে একটা হলো দুটা ফোর্স বাংলাদেশে, দুইটা বড় শক্তি এখন। হ্যাঁ, দুইটা বড় শক্তি বাংলাদেশে, দুই ভাগে বিভক্ত। একটা হলো যে পূর্বে যারা সরকারে ছিল তাদের একটা বৃহৎ জোট ছিল, সেই জোটেও একটা বড় ভোট ছিল। সেই ভোটের অধিকাংশ ভোটার হয়তো ভোটাররা গিয়েছে, তবে সেটা কমেছে, অনেক কম। সেই পার্সেন্টেজ আমি মনে করি না যে 35 এটা ওভার করার কথা, মানে ওভার করা। এখন দেখাচ্ছে সরকার 54% XYZ দেখানোর চেষ্টা করতেছে বা 50-এর কাছাকাছি দেখাচ্ছে। তো এখন যে জায়গাটা হয়ে গেছে যে একটা মানে যে সরকার প্রতিষ্ঠিত হবে, আমি খুব শঙ্কায় ছিলাম যে জামাত ইসলাম পুরাটাই মানে যে ডিজাইনের মধ্যে ছিল তাতে জামাত ইসলাম না পুরা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতার মধ্যে নির্বাচিত প্রতিনিধি হিসাবে ডিক্লেয়ার হয়ে যায়। যাক, এটা একটা জায়গায় দাঁড়াইছে যে বাংলাদেশের
71-এর পক্ষে বা বাংলাদেশের পক্ষে বা মুক্তিযুদ্ধের পক্ষে একটা বড় অংশ বলতে কি 70% মানুষ দাঁড়াই আছে এই পক্ষে। এখন পর্যন্ত স্টিল না 70-75% মানুষ দাঁড়াই আছে নির্বাচনের ফলাফলে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আমরা কিছু কেন্দ্রে বা কিছু সিটে আমরা দেখতে পাচ্ছি যে এইরকম যে প্রার্থী জেতার কথা না, যেমন নাসির উদ্দিন পাটোয়ারি, অনেকে বলছেন যে মির্জা আব্বাসের সাথে কন্টেস্ট প্রশ্নই আসে না কন্টেস্ট করা। হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছু ভোট, আপনার বুয়েটের কিছু ভোট বাদ দিলে এইভাবে পারার কথা না, কোনোভাবেই পারার কথা না। কিন্তু এত ভোট পেল কিভাবে সে? হ্যাঁ, প্রশ্ন আমার ওইখানেই যে আমার এক বন্ধু, সে আমাকে ফোন দিয়ে সেই সময় আমি তাকে জিজ্ঞাসা করছি, এটা হলো আপনার, আমি বলি এটা এই গাজীপুরের পরে একটা সেন্টারে সে ভোট দিচ্ছে। তো ওখানে 176টা ভোট বেশি পাওয়া যায়, 176টা ভোট বেশি পাওয়া যাচ্ছে একটা কেন্দ্রের ভিতরে। তো বলছে একটা ব্যালট পেপার পাওয়া যাচ্ছে না। তো যাই হোক, সেইটা এইরকম ঘটনা অনেক, মানে ইঞ্জিনিয়ারিং বলেন বা যা কিছুই বলেন, এটা তো ঘটছেই। এটা একটা ডিক্লিয়ার্ড ভোট, এখানে নেগোশিয়েট কিভাবে হয়েছে, এভাবে কিভাবে মানে মধ্যস্থতা হয়েছে, সেই মধ্যস্থতার ভিতর দিয়ে ভোটটা হয়ে গেল। এখন প্রশ্ন হলো, আমার প্রশ্ন হলো ইউনূস কখন যাবে? আমার বেসিক জায়গা বাংলাদেশে, মানে আমি যে প্রশ্নটা রাখতে চাই, ইউনূস কখন যাবে, মানে ইউনূস গং কখন রাষ্ট্র ক্ষমতা থেকে সরে দাঁড়াবে, যারা রাষ্ট্রের চেয়ারগুলো দখল করে আছে। এই গুম কমিশন কবে উচ্ছেদ হবে? আমি তো গুম ভিকটিম, আমার ভীষণ রাগ বাংলাদেশের গুম কমিশনের উপরে, চরম রাগ, ধারণার বাইরে আমার রাগ। আমি মানে আপনাদের কল্পনার বাইরে। আমি ওইখানে যে গুম নিয়ে যারা কমিশন করেছে, যারা আছে, মইনুল সাহেব থেকে শুরু করে ভালো ভদ্রলোক, রাষ্ট্রের চেয়ারে যারা বসে, ক্ষমতায় যারা বসে, তারা আমার দৃষ্টিতে কোনোদিন বাংলাদেশে ভালো লোক না। ভালো লোক আমার কাছে না, আমার কাছে, আপনাদের কাছে থাকতে পারে। রাষ্ট্রের চেয়ার দখল করে যারা থাকে, ইলিগাল ভাবে এসে যারা রাষ্ট্রের চেয়ারে বসেছে, তাদেরকে আপনি যারা বলেন ভালো লোক, যারা বলেন ভদ্রলোক, তারা হলো আসলে নিকৃষ্ট ভদ্রলোক। আমি যে কথাটা বলতে চাই, সাংবাদিক হিসাবে মনে করি যে আপনারা হয়তো দেখেছেন যে 18 মাসে একটি বারের জন্য আমার গুম প্রসঙ্গে আর আসেনি। 18 মাস পূর্বে বাংলাদেশের সবচেয়ে বড় গুম ভিকটিম আমি, কাজল, আমি শফিকুল ইসলাম কাজল। আমার গুমের বিচারের প্রশ্নে একটিবারও কথা বলা হয়নি, একটিবারও কথা বলেনি। কারণ আমি অনেক লেখালেখি করেছি গুম কমিশনের বিরুদ্ধে, ইউনূসের বিরুদ্ধে শুরু থেকে, এবং আমার ফেসবুক দুইটা নষ্ট করে দিয়েছে। হাসিনাও করে নাই সেই কাজটি। যেখানে আমার বেসিক প্রশ্ন, গণতন্ত্রের এই প্রথম ধাপ, এটা একটি ধাপ। এই ধাপে প্রক্রিয়াতে বিএনপি কে প্রথম হলো, আমি যেটা বুঝি, আপনারা কি মাছ ধরা দেখেছেন? কাঁচা দিয়ে মাছ তুলে নিতে হয়। এখন বিএনপি যদি মনে করে যে গণতন্ত্রের পথে রাখবে, বাংলাদেশকে মুক্তিযুদ্ধের পথেই রাখতে হবে, বাংলাদেশের 71-এর সাথে 24-এর মানে কোনো তুলনা করা যাবে না, বা 24 একটি সরকার পতনের আন্দোলন, যে নিজ দেশের সরকারের পতনের আন্দোলন, এবং 71 বাংলাদেশ সৃষ্টি, বাংলাদেশ জন্ম, বাংলাদেশের অস্তিত্ব, বাংলাদেশ রাষ্ট্র সৃষ্টির প্রশ্ন। সেখানে এই মাইনর বিষয়টাকে মেজর হিসাবে যখন বিএনপি যদি না দেখাতে চায়, তাহলে বিএনপি কাঁচা দিয়ে রাষ্ট্র ক্ষমতা নিয়ে নিতে হবে কালকেই। এটা হলো আমার বক্তব্য। কি প্রক্রিয়ায় নেবে সেটা দীর্ঘদিন সময় দিয়ে ইউনূসকে বিএনপি যে ত্রুটি অর্জন, অনেক ধন্যবাদ কাজল। এক মিনিট বলি, বিএনপি যে ত্রুটি করে গিয়েছে, বিএনপির পক্ষে আমি দীর্ঘ অনেক দিন আমি কোনো আলোচনার মধ্যে অংশগ্রহণ করতে চাইনি। আমি ইচ্ছা করে দেখেছি যে এদের আচরণ কাউরেরই পার্থক্য করতে আমি দেখিনি। বিএনপি জামাত পার্থক্য দেখিনি। কিছু ব্যক্তির সাথে আমার রিলেশন থাকতেই পারে, কিছু ব্যক্তিকে আমার পছন্দ থাকতেই পারে, যাদের সাথে আমি চেনা জানা আছি। কিন্তু আমি যে বিষয়টা বেসিক জায়গা মনে করি, এটি আদর্শিক জায়গা, এটি বাংলাদেশের অর্থনীতি শুরু করে রাজনীতি থেকে শুরু করে সমাজ নিয়ে প্রশ্ন। সেইখানে আমার অবস্থান কি, আমি কোন পক্ষে থাকবো? আমার পক্ষ বাংলাদেশে যে প্রক্রিয়া দিয়ে রাষ্ট্র পরিচালিত হলো 18 মাসের ভিতর দিয়ে যেইভাবে লুণ্ঠন প্রক্রিয়া হয়েছে, সেইগুলার কোনো হিসাব কিতাব মাইনাস করার জন্য যে আমি মুসলেকা দিচ্ছি কিনা, আমি নির্বাচিত করছি কিনা কাউকে, এইটাই আমার বেসিক প্রশ্ন। এই প্রশ্নের ক্ষেত্রে আমি এখনই সিদ্ধান্ত দেব না বিএনপি ভালো করবে কি মন্দ করবে। তবু আমি একটা জায়গায় সাধুবাদ জানাই, বাংলাদেশের জনগণ
মানে যে কোনো প্রক্রিয়াতেই হোক বা যেভাবেই হোক রাষ্ট্র যারা পরিচালনা করছে তারা বুঝতে পেরেছে কিনা জানি না, বা হয়তো বোঝার কারণেই হয়তো এটা বড় ধরনের বিক্ষোভে রূপান্তরিত হয়ে যেতে পারতো, যে জামাতকে গণহারে নির্বাচিত করলে। সে কারণেই হয়তো এই কন্ট্রোলটা করা হয়েছে, একটা ব্যালেন্স করা হয়েছে, একটা নেগোশিয়েট করা হয়েছে। তো আগামী দিনে আমরা দেখি যেহেতু 180 দিনের একটা জটিল অঙ্ক করা আছে, সেই অঙ্কর ভিতরে আমরা ঢুকি। আমরা বিএনপি যারা নির্বাচিত হয়েছে আমি শুধুমাত্র তাদেরকেই সাধুবাদ জানালাম।